অনেক চিন্তা ভাবনার পর ইব্রাহিম সাহেব ফোন করে তার ছেলে মিস্টার আফতাবকে। আব্বুর নাম্বার ভেসে ওঠার সাথে সাথেই ফোন রিসিভ করে কানে ধরে আফতাব হোসেন সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আব্বা, তুমি ঠিক আছো তো? হঠাৎ এরকম ভাবে ফোন করলে? ইব্রাহিম সাহেব ডাঁটো স্বরে বলে, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দাদু ভাইয়ের ঘরের ছেলে মেয়ে না দেখে আমি কোথাও যাচ্ছি না। ইব্রাহিম সাহেব এহেন কথায় অপ্রস্তুত হয়ে পড়ে মিস্টার আফতাব। গলা কেশে কিছু বলতে যাওয়ার আগে ইব্রাহিম সাহেব বলতে শুরু করে, আমার কথা মন দিয়ে শোনো, এবার সময় চলে এসেছে দাদু ভাই আর ইনু মামুনির রেজিস্ট্রির। বিয়ের সময় ইনু মামুনি অনেক ছোট ছিল, তাই তখন রেজিস্ট্রি হয়নি, কিন্তু এখন ইনু উপযুক্ত আর দাদু ভাইও চলে এসেছে। আর বেশি দেরি করা উচিত নয় আমাদের। তুমি রেজিস্ট্রি পেপার তৈরি করতে দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই শুভ কাজ সেরে দিতে চাই। মিস্টার আফতাবকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিল ইব্রাহিম সাহেব। এদিকে আফতাব মিয়া পড়ল এক দুবিধার মধ্যে। ছেলের আচরণ সম্পর্কে অবগত তিনি। এক রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। ইব্রাহিম সাহেব এর কথা তারা দুভাই কোনোদিন ফেলেননি। তাই তো ইব্রাহিম সাহেবের আদেশ পেয়ে কিছু না ভেবেই মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়লেন তার পারিবারিক উকিল ওরফে কাজীর সঙ্গে, যিনি রিফাত আর ইয়ানার আগত সম্পন্ন করেছিলেন। হাতে থাকা সমস্ত ফাইলের কর্মরত ছেলের হাতে দিয়ে রিফাত উদ্যোগী হল নার্সিংহোমে গ্রাউন্ড ফ্লোরে যাবার জন্য। লন্ডনে এক সিনিয়র ডক্টর হিসেবে নিযুক্ত ছিল রিফাত। তার উপার্জন করা মোটা অঙ্কের টাকা ইন্ডিয়ায় পাঠিয়ে দিত সে। তার সমস্ত শখ আহ্লাদ এই নার্সিং হোমটার প্রতি উৎসর্গ করেছে। মিস্টার আফতাব তার ছেলের কথায় এই নার্সিং হোম নির্মাণে নিযুক্ত হন। এই যে তার ছেলের স্বপ্ন, তিনি অবশ্য একা সব করেননি, সাথে ছিল রিফাতের বন্ধু আহিল। পুরোটাই ছিল আহিলের কাঁধে। পেশায় সে একজন অটো ল্যারিঙ্গোলজিস্ট। বন্ধুর স্বপ্ন পূরণে সেও নিজের সবটুকু লাগিয়েছে। লিফট থেকে বেরিয়ে আসার সাথে বেজে উঠল রিফাতের 3 চোখা ফোন। জল জল করে ভেসে উঠল দাদু নামে সেভ করা ঝকঝকে অক্ষর লেখনে। সময় না নিয়ে কানে ফোন রাখতেই শোনা গেল দাদুর সুদক্ষ কণ্ঠস্বর, দাদু ভাই, তুমি কি এখন কাজমুক্ত? দাদুর কথায় ভ্রু কুঞ্চিত হলো রিফাতের। কিছুটা জিজ্ঞেস চিত্তে প্রশ্ন করল, না, আপাতত কিছু কাজ আছে। কেন? সে যে কাজই থাক না কেন, সব রেখে তুমি ইনু মামুনিকে আনতে যাও। কোথায় আর কেন? আহা, এত প্রশ্ন কেন? কলেজ থেকে ইনুকে নিয়ে বাড়ি ফিরে এসো দুইজনে। আজ সবাই একসাথে দুপুরের খাবার খাবো। বরাবরের মতো নিজের কথা শীর্ষে রেখে ফোন কেটে দিলেন ইব্রাহিম সাহেব। কাটার আগে ইয়ানার কলেজের ঠিকানা দিলেন তিনি। এদিকে রিফাত ও দাদুর কথায় অসম্মতি জানাতে অপারগতা প্রকাশ করে। দাদুর উপর প্রখর অভিমান থাকলেও তার আদেশ পালন করা তার বংশ পরম্পরায় রক্তে বহমান। তারপর ভাবে সেও তো মেয়েটার সাথে কথা বলতে চায়। এক কাজে দু কাজ। সময় নষ্ট না করে রিফাত বেরিয়ে গেল। হলদে ফর্সা মুখশ্রীতে ব্যথার্থ ভাব স্পষ্ট। চোখ মুখ খিচে পায়ের তলার উপর 2 হাত শক্ত করে ধরে রেখেছে ইয়ানা। চোখ ছলছল করছে, জোরে নিঃশ্বাস ফেলছে সে। ব্যথায় বুকটা ভারী হয়ে গেছে। আশেপাশে কলেজের ছেলে মেয়েদের সমারোহ, তাই ব্যথা অপ্রকাশ্য রেখেছে মেয়েটা। কলেজের মেন গেটে পেরোতেই হঠাৎ করে অপ্রত্যাশিত কারোর সাথে ধাক্কা খেয়ে পায়ে অত্যন্ত মন্দভাবে ব্যথা পায় ইয়ানা। চেপে ধরে তার প্রিয় বান্ধবীর আতিকার হাত। মেয়েটা ইয়ানার কর্মে বিচলিত হয়। রাজ্যের বাহিরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার গল্পের পর্বটা থামিয়ে ইয়ানাকে নিয়ে কলেজের সামনে ফুটপাতের কাছে বসিয়ে নিজেও পাশে বসে। বৃহৎ আকারের শিউলি গাছের তলায় বসে তারা। আশেপাশের মানুষ ঘুরে তাকালেও তাতে খুব একটা পাত্তা দিল না আতিকা। অনেক ব্যথা পেয়েছিস তাই না? একদম হাঁটতে পারবি না? খুবই মোলায়েম কণ্ঠে বলল আতিকা। ইয়ানা মাথা নিচু রেখে নাসূচক মাথা নাড়াল। আতিকা আবার বলল, আন্টি বা দাদুকে কল করব, নাকি আমি তোকে ছেড়ে আসবো? ইয়ানা উত্তর দিতে পারল না। এবার কথা বলতে গেলে সে নির্ঘাত কেঁদে ফেলবে। বান্ধবীর মৌনতায় উত্তর পেল আতিকা। দুটো শ্বাস ছেড়ে ভাবতে লাগলো কি করা উচিত। রাস্তার পাশে গাড়ি থামিয়ে রিফাত যেই না কলেজের দিকে পা বাড়াবে, তার আগেই চোখে পড়ে রাস্তার ওপর পাশের ফুটপাতে মাথা নিচু করে বসে থাকা ইয়ানার দিকে। সহসা ভুরু কুঞ্চিত হলো। মেয়েটার শরীর কেমন কাঁপছে। কি হয়েছে ওর? চমকে উঠল রিফাত। বুকের বাপাস ধক করে উঠল ক্ষণে।
উতলা পায়ে রাস্তার ওপারে গিয়ে ফট করে বসে পড়ল ইয়ানার সামনে। শঙ্কিত হলো ইয়ানা, সাথে আতিকা। আচমকা রিফাতকে আশা করেনি ইয়ানা। সংগোপনে উচ্চারণ করল, আপনি? ইয়ানা শুধুই তাকিয়ে রইল রিফাতের দিকে। এত বিচলিত কণ্ঠ কেন ওনার? এত উদ্বিগ্নতা কিসে? এখানেই বা কি করছে উনি? এই মানুষটাই 4 দিন আগে তার সাথে কি করেছে ভুলে গেছে নাকি লোকটা? 4 দিন পালিয়ে বেড়েছে ইয়ানা, লোকটার সম্মুখে হতে দূরে থেকেছে। ইয়ানা এবার মাথা নিচু রেখে চোখ চারিদিকে ঘুরিয়ে দেখল। তার ক্লাসমেট, সিনিয়র সহ সমস্ত মেয়েদের দৃষ্টি সীমাবদ্ধ রিফাতের ওপর। চোখ দিয়ে মূলত গিলে খাচ্ছে তাকে। ইয়ানা চোয়াল শক্ত করে রাখলো, কিছুই বলল না। লোকটার প্রতি রাগ হঠাৎ যেন দ্বিগুণ আকার ধারণ করল। ইয়ানার চুপ থাকা দেখে রিফাত আবার প্রশ্ন করল, ইয়ানা, আমি কিছু জিজ্ঞাসা করলাম, উত্তর দাও। পায়ে ব্যথা পেয়েছো নাকি অন্য কিছু? আপনি এখানে এসেছেন কেন? আমার যাই হোক তাতে আপনার কি? চলে যান আপনি। ইয়ানার শক্তভাষী স্পষ্ট কটাক্ষ কথায় মাথা গরম হয়ে যায় রিফাতের। 4 দিন পর মেয়েটাকে দেখেছে সে। একই বাড়িতে থেকেও এত দূরত্ব রিফাত নিজেই চেয়েছে, কিন্তু রিফাত নিজের করা কর্ম ভুলে যায়নি। সে জানে তার ভুলের অনুতাপে ইয়ানার খোঁজে মশগুল ছিল। তার কর্মের জন্য মেয়েটা তার উপরে রেগে আছে। জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। চোয়াল শক্ত, সাথে হাত মুঠো বদ্ধ করে নেয়। নিজেকে সংযত রাখে চেষ্টা চালাতে থাকে। এদিকে ইয়ানা আর রিফাতের কর্মকাণ্ডে সম্পর্কিত হয়ে যায় বেচারি আতিকা। আমতা আমতা করে রিফাতের উদ্দেশ্যে বলে, আসলে দা ভাই, ইয়ানা পায়ে অনেক ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ও। ইয়ানা আতিকার দিকে ফুটন্ত গরম চোখে তাকালো। আতিকার কথা শুনে রিফাত ইয়ানার দিকে হাত বাড়িয়ে দিল। সমস্ত রাগ সাইডে করে মেয়েটার পানে তাকিয়ে বলল, আমার হাত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করো। আমি কোথাও যাব না আপনার সাথে। বললাম তো চলে যেতে। ইয়ানার কথা শুনে রিফাতের মনে হচ্ছে মেয়েটাকে ধরে উল্টে এক আছাড় মারতে। মেয়েটা ভাগবে, তবুও মস্কাবে না। রিফাত নিজের 4 আঙ্গুল কপালে কিছুক্ষণ ঘষে এদিক সেদিক তাকিয়ে দাঁতের দাঁত পিষে বলল, সিন ক্রিয়েট করো না ইয়ানা, যা বলেছি সেটা শোনো। না হলে আমি সিন ক্রিয়েট করতে শুরু করলে তোমার জন্য খুব একটা ভালো হবে না। ভয়াবহ হুমকি শুনে ইয়ানার শরীর কেঁপে উঠল। মনে মনে ভয়ের হাওয়া বয়ে গেল। নিজেকে শক্ত পাথরের মতো একই জায়গায় বসিয়ে রাখল। সে যাবে না মানে যাবে না। ইয়ানা ঘাড়তেরা হলে রিফাত সেই স্কুলের হেডমাস্টার। আর কি, সময় ব্যয় না করে ইয়ানাকে এক ঝটকায় শূন্যে তুলে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল রিফাত। ইয়ানা হতভম্ব হলো, চমকে উঠল, ভয় পেল, আঁকড়ে ধরল রিফাতের কাঁধ। আতিকা সহ আশেপাশের সমস্ত ছেলে মেয়ে এই ঘটনায় হতবাক হলো। কেউ কেউ কানা ঘোষাতো, কেউ মিটিমিটি হাসির সাথে এ দৃশ্য উপভোগ করতে লাগলো। ইয়ানা পারলে লজ্জায় মাটির সাথে মিশে যায়। কিছুটা ছটফট করলে রিফাত তাকে আরো বেশি গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নেয় আর খুবই স্বাভাবিক কণ্ঠে ইয়ানার উদ্দেশ্যে বলে, আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, তাই এখন চুপচাপ গাড়িতে বসানোর আগ অব্দি এভাবেই থাকো। বেশি ছটফট করলে পায়ের সাথে কোমরও ভাঙবে। মাইন্ড ইট, অ্যান্ড ইউ নো আই নেভার চেঞ্জ মাই ওয়ার্ডস। বুকটা হু হু করে উঠল ইয়ানার। শুকনো গলায় ঢেউ খেলে গেল বারংবার। উত্তাল পাতাল ঢেউ খেলানো অনুভূতিরা ইয়ানাকে কাঁপিয়ে তুলছে। রিফাতও কেমন অগোছালো হয়ে যাচ্ছে। মেয়েটার সান্নিধ্যে মনে প্রাণে অচেনা এক অদ্ভুত অস্থিরতা জন্ম দেয়। রিফাত ইয়ানার দিকে তাকাতেই দেখল মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। প্রায় 15 মিনিট ড্রাইভ করার পর রিফাত গাড়ি থামালো কোনো এক নিরিবিলি রোডের পাশে। ইয়ানা ঘাড় ঘুরিয়ে রিফাতের দিকে তাকিয়ে কিছু বলতে নেবে, তার আগেই রিফাত বলল, পা দেখাও। ইয়ানা ভরকানো চিত্তে বলল, জি। রিফাত উত্তর দিল না। সোজা ইয়ানার ব্যথা পাওয়া ডান পা নিজের কোলের ওপর রাখল। ইয়ানার শরীর জুড়ে শিহরণ খেলে গেল। পা নিজের দিকে টেনে আনার চেষ্টা করলে রিফাত গরম চোখে তাকালো। ইয়ানা থেমে গেল। কিছুক্ষণ ব্যথা পাওয়া জায়গায় হাত বুলিয়ে রিফাত ইয়ানার প্লাজোর কিছুটা তুলে দেয়। এবার ইয়ানা থরথর করে কেঁপে উঠল, শরীর অবশ হয়ে আসে। হাত বাড়িয়ে রিফাতের হাতের উপর হাত রেখে ছলছল চোখে তাকিয়ে কম্পনরত কণ্ঠে বলল, ছাড়ুন না, ব্যথা লাগছে। এবার রিফাত ঘটিয়ে ফেলল অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনা। লজ্জা নামক অনুভূতিতে জর্জরিত ইয়ানা। চোখ তুলে রিফাতের দিকে তাকানোরও সাহস হচ্ছে না তার। কিছুদিন ধরে অন্তরে বহমান রাগ নামক অনুভূতিরা
আকস্মিকভাবে উবে সেখানে এসে দখল করেছে একরাশ কোঠা। কিছু পূর্ব আগেই রিফাত ঘটালো এক অপ্রত্যাশিত ঘটনা। মেয়েটার গলায় ঝোলানো স্কার্ফ এক টান দিয়ে নিজের হাতে নিয়ে মুহূর্তেই ইয়ানার হাত দুটো বেঁধে ফেলে, আর ক্লিপ দিয়ে বাঁধা চুল আগ বাড়িয়ে খুলে দিতেই তারা নিজেদের স্থান অর্জন করল। এর আচরণে ইয়ানা চমকে উঠল, ভরকে গেল মেয়েটা। বড় বড় চোখে তাকালো রিফাতের দিকে, লজ্জায় একাকার সে। রিফাত নিজেও চকিত হলো তার নিজ কর্মে। হুট করেই মাথায় কি চাপলো তার। রিফাত সেই সব দিকে বেশি খেয়াল না করে ইয়ানার পায়ের দিকে দৃষ্টি রেখে বলল, আমার কাজে বাধা দেওয়া পছন্দ নয়। চুপচাপ কিছুক্ষণ বসে থাকো, আমাকে দেখতে দাও। এবার ছটফট করলে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেব। ইয়ানা তবদা খেয়ে যায়। কি ভয়ঙ্কর হুমকি দিচ্ছে লোকটা তাকে। রিফাত ভালো করেই জানে ইয়ানা কি পরিমাণে ভয় পায় ইঞ্জেকশন দেখে। রিফাতের থেরাপিটা কাজেও লাগলো। চুপচাপ নতজানু হয়ে বসে থাকলো ইয়ানা। ব্যথা পেলেও শব্দ করল না সে। বুকের মধ্যে ধিক ধিক শব্দ হতে লাগলো, যেন নদীর অশান্ত পানির তরঙ্গ আশ্রয় পড়ছে তীরে। ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। বেশ সময় নিয়ে রিফাত ইয়ানার পা নিয়ে নাড়াচাড়া করল, আর যা বুঝলো তাতে সে মাথা তুলে ইয়ানার দিকে তাকালো। গুনে 1 সেকেন্ডের কাজ, তারপর ব্যথা ফুর। কিন্তু এই 1 সেকেন্ডে ইয়ানার অবস্থার কথা চিন্তা করে রিফাতের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু এই কাজ তাকে করতেই হবে। কিছু ব্যথা নিবারণের জন্য দ্বিগুণ ব্যথিত হতেই হয়। কথাটা চরম সত্য মনে করে রিফাত। ইয়ানার পায়ে হালকা এক মোচড় দিল। ব্যথা ফুর সাথে ইনায়ও। হাতে একবারই কষা মাংস নিয়ে আলেয়া প্রবেশ করল তার ছোট চাচার বাড়ি। তাদের বাড়ি থেকে হাতে গুনে 10 সেকেন্ডের পথ। রাস্তার এপাশ ওপাশ। হাফিজের নাকি বেজায় পছন্দ তার বড় মায়ের হাতের মাংস কষা। তাই তো আলেয়ার হাতে মাংসের বাটি তুলে দিয়ে এক প্রকার জোর করে পাঠালো হাফিজদের বাড়ি। মিসেস আশফিয়া একগাথা বিরক্তি নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। রান্নাঘর থেকে হাফিজের মা হাফসা আলেয়াকে দেখে বিস্তার হেসে বলল, একসাথে এতগুলো কথা বলতে বলতে আলেয়ার সামনে এসে দাঁড়ালো হাফজা। শাড়ির আঁচলে হাত মুছে নিল মুহূর্তেই। ছেলেকে নিয়ে সে যে কি পরিমাণে সম্বন্ধসূচক তা আলেয়া বেশ জানে। বিরক্তির পর্দা কেটে গেল ক্ষণে। মুখে ফুটে উঠল উজ্জ্বল এক চিলতে হাসি। বাড়িটা ডাইনিং টেবিলে রেখে আলেয়া বলল, ছোট মা, জাস্ট চিল। তোমার বাবু এখন আর বাবু নেই, সে তো একটা ধীরে ব্যাটা ছেলে। বলেই হেসে উঠল আলিয়া। হাফজা আলিয়ার গাল টিপে মিছে রাগ দেখিয়ে বলল, আলিয়া আশ্বাস দিয়ে বলল, আচ্ছা বলবো। আসলে দাদা ভাই অনেক ব্যস্ত এই কয়েকদিন, বাড়িতেও থাকে কম। হাফজা আলিয়ার কথা আরো কথা জুড়ে দিল। আলিয়া মজায় মেতে উঠল। ছোট মা যেন তার আরেক মা। চাচি সম্পর্কে আলিয়া তার বান্ধবীদের মুখে কতই না কটু কথা শুনেছে, কিন্তু সেই সব কথার সাথে তার ছোট মার কোনো মিল কখনোই পায়নি সে। তার স্নেহ, আদর, মমতা ভরা শব্দে আলিয়াকে বারংবার তার ভালোবাসা বুঝিয়ে দেয়। কথার মাঝেই হাফজা বাসন ভর্তি ভাত আলিয়ার আনার তরকারি গুছিয়ে তা আলিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, কথাটা এতই আকুতি স্বরে বলল আলেয়া না করতে পারল না। সহসা প্লেট হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল হাফিজের রুমের সামনে। মনে পড়ল সে হাফিজের জন্য বকা খেয়েছিল রিফাতের কাছে। দোষ 100% তার হলেও মনে মনে হাফিজকেই দোষারোপ করেছে সে। গম্ভীর ভাব বজায় রেখে আলিয়া রুমে প্রবেশ করল। দেখল হাফিজ ল্যাপটপের সামনে গভীর মনোযোগ সহকারে একনিষ্ঠ ভাবে কিছু বিড়বিড় করে পড়ে চলেছে। তার রুমে যে কেউ প্রবেশ করেছে সেদিকে তার নজর নেই। আলিয়া গলা খিকিয়ে উঠল। প্লেটটা বিছানার উপর রেখে বলল, খেয়ে নাও, ছোট মা পাঠিয়েছে। হাফিজ চমকে উঠল। অল্পক্ষণ আলিয়ার দিকে তাকিয়ে রইল, তারপর ভ্রু কুঁচকে বলল, তুই মতলব কি? আবার পানি ফেলার মতলবে এসেছিস তাই না? খুবই সন্দেহের সাথে প্রশ্নটি করল হাফিজ। আলিয়া তেলে বেগুনে জ্বলে উঠল, দাঁত কিরমির করে বলল, হাঁপানি রোগী কোথাকার, এই জন্য মানুষের ভালো করতে নেই, খেতে হবে না।
বলে প্লেট হাতে বড় বড় পা ফেলে উদ্যোগী হলো রুম থেকে বেরিয়ে যাওয়ার। হাফিজ তো হতবাক, সে তো মজা করেছিল মেয়েটার সাথে। লাফ দিয়ে বিছানা থেকে ফ্লোরে নেমে আসলো সে। আলিয়া বেরিয়ে যাওয়ার আগেই তার হাত টেনে দরজা আটকে দিল। সহসা আলিয়া চমকিত হলো, চোখ তুলে হাফিজের পানে চাহিয়া দেখিল ছেলেটা একদম তার সম্মুখে। হাফিজ হালকা ঝুঁকে পড়ল আলিয়ার মুখের সামনে, নিচের ঠোঁট কামড়িয়ে হেসে দিল। আলিয়ার গম্ভীর চেহারা, চকিত নয়নে দৃষ্টি ঘুরিয়ে ম্লান স্বরে বলল, যাচ্ছিস যা, কিন্তু খাবারের প্লেট নিয়ে যাচ্ছিস কেন? কোল্ড ওয়ারটা আমার তোর সাথে, বড় মায়ের মাংস কষার সাথে নয়। আর এই রাগটাই বা কিসের? আমার জন্য রিফাত ভাইয়ের কাছে বকা খেয়েছিস, তাই তো? আচ্ছা, সেই রিভেঞ্জটা না হয় পরে নিস, সুযোগ আমি দেব। অত্যন্ত অপ্রত্যাশিতভাবে তাকালো আলিয়া হাফিজের দিকে। হাফিজের কথা শুনে আলিয়া স্তব্ধ হয়ে গেছে। ছেলেটার কথা আজ কেমন বিনিময় মনে হচ্ছে। হাফিজ আলিয়ার হাত ধরে তাকে বিছানায় বসায়, খুবই ক্লান্ত গলায় বলে, ঝগড়া করার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার এখন। পেটে খিদে আছে, কিন্তু অনেক কাজও আছে। খাইয়ে দিবি প্লিজ? আলিয়া ভ্রুকুসকে চটজলদি বলে, আমি এই রুমে তুই আর আমি ছাড়া আর কি কেউ আছে? আচ্ছা, হাত দিয়ে খাওয়াতে হবে না, ওখানে চামচ আছে, ওটা দিয়েই খাইয়ে দে। আলিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাফিজ আবারও ল্যাপটপে গভীর মনোযোগ দিতে শুরু করে। আলিয়াও আর না বলতে পারে না, কেন জানি ইচ্ছে করলো হাফিজদের হাতে হ্যাঁ মেলাতে। সময় ব্যয় না করে আলিয়া তার ছোট হাতে চামচ তুলে নিল, তারপর খাইয়ে দিতে লাগলো হাফিজকে। এ নিয়ে 3 নম্বর সিগারেট শেষ করলো রিফাত। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন বের করলো। দাদুর নাম্বারে ফোন করতেই ইব্রাহিম সাহেব কিয়ৎকালের মধ্যে ফোন রিসিভ করে অত্যন্ত চিন্তিত হয়ে বললেন, দাদু ভাই কোথায় তোমরা? 2:30 বেজে পার হয়ে গেল, কখন আসবে তোমরা? সব ঠিক আছে তো? রিফাত দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বলল, সব ঠিক আছে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো না, আমরা আজ বাইরে খাবো। কথাটা কর্ণগোচর হতে ইব্রাহিম সাহেব খুশিতে ভরপুর হলেন। ইয়ানা আর রিফাতের মধ্যে দূরত্ব কমে আসছে বলে ধারণা করলেন তিনি। রিফাতের কথায় সম্মতি জানান তিনি উচ্ছ্বাস মনে। রিফাত ও দাদুর মনোভাব বুঝতে পারে, কিন্তু সে যে সত্যিটা বলতে পারবে না, অযথা সবাই চিন্তা করবে। আমার পা ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। মায়া দয়াহীন রাক্ষস যেদিন থেকে এসেছে আমায় কষ্ট দিয়েছেন। ছাড়ুন না প্লিজ, ব্যথা পাই আমি। ধীরে ধীরে জ্ঞান ফেরার সাথে এরকম আহাজারিপূর্ণ কথা বিড়বিড় করে বলতে আরম্ভ করলো ইয়ানা। কপাল আর গলা ঘামে মাখামাখি, তীব্র ভয় তাকে আঁকড়ে ধরেছে। ছোটবেলা থেকে মেয়েটা অত্যন্ত ভীতগৃহী, অল্পতেই ভয়ে আড়ষ্ট হয়ে যায় ইয়ানা। ইয়ানার গলার আওয়াজ পেয়ে রিফাত জলদি গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে। প্রায় 20 মিনিট পর জ্ঞান ফিরেছে মেয়েটার। রিফাত ইয়ানার অবস্থা দেখে তার কাঁধে হাত দেওয়ার আগেই ইয়ানা রিফাতের বাম কাঁধে আঁকড়ে ধরে, বাড়ন্ত নখ বসিয়ে দেয় রিফাতের কাঁধে, যা পাতলা চামড়া ভেদ করে লালিমা বিন্দু ফোঁটা বেরিয়ে আসে। দাঁতে দাঁত চেপে রিফাত সহ্য করে সবটা। ঝট করে চোখ খুলে ইয়ানা। রিফাতকে এত সামনে দেখে ঘাবড়িয়ে যায় সে। গাড়ির দরজার সঙ্গে মিশিয়ে ফেলে নিজেকে আর সামলাতে বলতে থাকে, খবরদার আমার পায়ে হাত দেবেন না, না হলে আমি চলে যাব। দূরে থাকুন একদম, খুব বাজে আপনি, কোনো কথা নেই আপনার সাথে। এনাফ ইজ এনাফ, কি যা তা বলছো? আর একটা কথা বললে তুলে আছাড় মারবো, স্টুপিড। রিফাতের ধমকে চমকে উঠল ইয়ানা। ঠোঁট ফুলিয়ে ফাঁপিয়ে কেঁদে দিল সে। রিফাত ভারী এক নিঃশ্বাস ফেলে নিজেকে সংযত রাখার চেষ্টা করে শান্ত গলায় বলে, রিল্যাক্স ইয়ানা, তোমার থেকে দূরেই আছি দেখো। আর রইল তোমার পায়ের ব্যথা, সেটা আর নেই, বিশ্বাস না হলে নিজেই দেখো। ইয়ানার কান্না থেমে গেল। দেখলো সে সত্যি রিফাতের থেকে দূরেই আছে। ভ্রুকুসকে পা নাড়িয়ে চাড়িয়ে দেখলো সত্যি ব্যথা নেই তার। একদম নেই সেটা নয়, কিন্তু আগের থেকে 90% ব্যথা কম। তারপর নিজে থেকেই তাকালো, চুল তার বাঁধা, স্কার্ফ গলায় ঝোলানো, ঠিক আগের মতো। বুঝতে বাকি রইল না তার অজ্ঞান হওয়ার পর রিফাত সবটা ঠিক করে দিয়েছে। মাথা নিচু করে নিল ইয়ানা, চোখ তুলে আর তাকালো না রিফাতের দিকে। রিফাত আর কথা বাড়ালো না, গাড়ি স্টার্ট দিল। সামনের দিকে তাকিয়ে ইয়ানাকে বলল, আজ আমরা বাইরে খাবো। এইসব সম্বন্ধে বাড়িতে আলোচনা করার কিছুই নেই, সবাই চিন্তা করবে।
দাদুকে ফোন করে জানিয়ে দিয়েছি আমি। ইয়ানা কিছুই বলল না, চুপচাপ বসে রইল। কিছু একটা ভেবে তার প্লাজোর পকেটে হাত ঢুকিয়ে একটা ম্যান্টোস বের করে রিফাতের দিকে এগিয়ে দিয়ে বলল। ডাক্তারদের মুখে সিগারেটের গন্ধ মানায় না। রিফাত কোনা চোখে ইয়ানার দিকে তাকালো। ছোট্ট প্যাকেটটি খুলে ম্যান্টোস গালে পুড়ে নিল। আপনি হঠাৎ আমাদের কলেজে কেন গিয়েছেন? প্যাটির মধ্যে চলা এই প্রশ্ন অবশেষে মুখে প্রকাশ করেই দম ছাইল ইয়ানা। অপেক্ষা করল রিফাতের উত্তরের। ইয়ানার প্রশ্ন শুনে রিফাত খুব সহজভাবেই বলল, দাদু ফোন করে তোমায় আনতে বলেছিল। একদম সোজা সাপটা কথা। ইয়ানা আর পাল্টা কথা বলল না, চুপ হয়ে যায় আগের মতো। রিফাত গাড়ি থামায় একটা রেস্তোরাঁর সামনে। গাড়ি থেকে নামার আগে ইয়ানার উদ্দেশ্যে বলে, ওই স্টোরেজ বক্সটা খোলো। ইয়ানা ভ্রুকুসকে গাড়ির সেটি খুলে দেখে তার প্রিয় চকলেট। রিফাত গাড়ি থেকে নেমে আসে, তার আগে ছোট্ট বাক্যে বলে, সেদিনের জন্য দুঃখিত, অবশ্য সম্পূর্ণ ভুল আমার নয়। চোরের সাথে থাকলে সেও সমান তালে দোষী। টেবিলে সাজানো রয়েছে 4 পদের খাবার, আর শুকনো মুখে তা চিবিয়ে চলেছে ইয়ানা। রিফাত ফোন স্কল করছে আর মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছে ইয়ানার দিকে। এরই মাঝে রিফাতের কাঁধে কেউ হাত রাখলো। রিফাত ঘুরে তাকাতেই দেখল কোলাকুলি পর্যায়ে চলল দীর্ঘ। রিফাত আর দানিশের মধ্যে কত বছর পর দু বন্ধুর দেখা বলে কথা। রিফাত, আহিল আর দানিশ ছোটকালের বন্ধু। স্কুল 3 জনে একসাথে শেষ করলেও কলেজ পড়া হলো না দানিশের, কিন্তু সম্পর্ক বজায় ছিল দূরত্বের সাথে। দানিশ কিয়ৎকাল আগেই জানালো এই রেস্টুরেন্ট তার। বন্ধুর সাফল্য দেখে বেজায় খুশি হলো রিফাত। রিফাত জানতো দানিশের একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সেটা যে এটাই সেটা জানতো না। তা শুনলাম নাকি তোর নার্সিং হোমের কাজ শেষ বললেই চলে? দানিশের প্রশ্নের জবাবে রিফাত বলল, হ্যাঁ, ঠিকই শুনেছিস। এইসব বাদ দে, আগে বল আমাদের ভাবি কেমন আছে। দানিশ লাজুক হাসি ফুটিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে। 1 বছরেও নতুন ভাব বিদ্যমান। এদিকে ইয়ানা ভ্রুকুসকে তাকিয়ে আছে তাদের দিকে, চেনার চেষ্টা করছে দানিশকে। দানিশও কথার ফাঁকে তাকালো ইয়ানার দিকে, চোখ ছোট ছোট করে আবার রিফাতের দিকে তাকিয়ে বলল,